আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন আর সবসময় ভালোর তলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি 2015 থেকে ভূত FM শুনি এবং বর্তমানে ভূত.com রেগুলার শুনি। শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারেন। আমার নাম মোহাম্মদ ইমরান। বর্তমানে দেশের কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে BSc CSE এর 3য় বর্ষের ছাত্র। বাড়ি সিরাজগঞ্জ জেলার জামতৈল উপজেলার কামারখন্দ থানার জামতৈল পশ্চিম পাড়া গ্রামে। এবার আসি মূল ঘটনায়। আমার বাড়ি সিরাজগঞ্জ হলেও আমার নানা বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলার কোনো এক গ্রামে। আমি আমার নানা বাড়ি থেকেই SSC পর্যন্ত পড়ালেখা সম্পন্ন করেছি, কারণ আমার বাবা মা ঢাকাতে চাকরি করত, আমাকে এক্সট্রা সময় তারা দিতে পারত না। আমার এক মামা আমার সমবয়সী হওয়ায় আমাকে আমার নানা বাড়ি খালার কাছে রেখে দেয়। তো যাই হোক, এবার ঘটনায় আসা যাক। শুরুতেই বলতে চাই, এটি একটি বাস্তব ঘটনা এবং আমার সাথেই ঘটা। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। JSC পরীক্ষা শেষ করে ঢাকায় বেড়াতে আসি বাবা মার কাছে। প্রায় 20 দিন পর ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্ট রেল স্টেশন থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই। উল্লাপাড়া নামক একটি স্টেশনে কোনো এক সমস্যার কারণে ট্রেনের লেট হয়। আমি চাটমোহর স্টেশনে নামি রাত প্রায় 11:40। সময়টা ছিল শীতকাল। স্টেশনে নামার পরে প্রথমে আমাকে ভ্যানে করে চাটমোহর নতুন বাজার যেতে হবে, তারপরে নতুন বাজার থেকে আরেকটি ভ্যানে করে গ্রামে যেতে হবে। তো যথারীতি স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই, কিন্তু ভ্যান ছিল না। যে 2-3টা ছিল তারা একজন লোক নিয়ে অতদূর যাবে না, তাই আমি একটা চা দোকানের বেঞ্চের উপরে বসে কোনো ভ্যান আসে কিনা তার জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় রাত 11:48 একটা ভ্যান আসে, কিন্তু ভ্যানে পাট লোড করা ছিল, হরিপুর নামক এক গ্রামে যাচ্ছিল। তো অনেক শীত থাকার কারণে আর অনেক রাত হয়ে যাওয়ায় আমি অনেক রিকোয়েস্ট করি। প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি একটা ছোট মানুষ একা এত রাতে কিভাবে যাব এটা উপলব্ধি করে তিনি যেতে রাজি হন। আমি লোড দেয়া পাটের উপরে বসে পড়ি এবং পাট শক্ত করে ধরে থাকি। যাই হোক, আস্তে আস্তে আমরা যাচ্ছি। উনি আমাকে নতুন বাজারে নামিয়ে দেবে, যেহেতু নতুন বাজার গেলে তার একটু বেশি ঘুরে যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমার কাছ থেকে সে 100 টাকা ভাড়া চেয়েছিল। সে যাই হোক, গাড়ি তো পেয়েছি, এটা ভেবেই আমি অনেক খুশি ছিলাম। বলে রাখা ভালো রাসেল ভাই, আমার বাবা আমাকে একটি ল্যাপটপ আর একটি সিম্ফনি ফোন দিয়েছিল। সেগুলো নিয়ে আমি অনেক খুশি ছিলাম, কারণ তখন 2013 সালে অ্যান্ড্রয়েড ফোন অনেক দুর্লভ ছিল গ্রামাঞ্চলে। পথে অনেকবার আমার বাবা মার সাথে কথা হয়েছে। আমার একা একা যাওয়ার অভ্যাস আছে বলে তেমন চিন্তিত ছিলাম না, কিন্তু প্রথম স্মার্টফোন হাতে পাওয়ায় আমি ট্রেনের মধ্যেই ফোনের সব চার্জ শেষ করে ফেলেছিলাম। শেষবার কথা বলেছিলাম ট্রেন থেকে নেমে এবং বলি যে আমার ফোনের চার্জ নেই, তাই ফোন বন্ধ থাকলে যেন তারা চিন্তা না করে। আর যেহেতু এলাকায় চলে এসেছি, তাই আমার তেমন কোনো সমস্যা হবে না তারা জানত। অবশেষে ভ্যান চালকের সাথে কথা বলতে বলতে নতুন বাজারে চলে আসি এবং ভাড়া মিটিয়ে তাকে বিদায় দেই। কিন্তু বাজারে নেমে দেখি একটা ভ্যানও নেই। হাত ঘড়িতে সময় দেখি 1:57। লোড গাড়ি হওয়ার কারণে এত সময় লাগছে বুঝতে পারলাম। রাস্তা ছিল মাত্র 9 কিলোমিটার। যাই হোক, নতুন বাজার থেকে আমার বাসা 4 কিলোমিটার। এত রাতে ভ্যান না পাওয়ার কারণে বাজারের পাহারাদার আমাকে বলে, তুমি এত রাতে একা একা ভয় পেতে পারো, তাই বলি যে এখানে পুলিশ বক্সের বেঞ্চে বসে আজান দিলে তারপরে যাও, আমি তোমায় কবরস্থান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। নতুন বাজার থেকে যে রাস্তা দিয়ে আমায় বাড়ি যেতে হবে সেই রাস্তার একটু বিবরণ দেই। প্রথমে বাজার থেকে মেইন রোড দিয়ে 200 গজ সামনে এসে হাতের ডান দিকে চলে গেছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তার শুরুতেই মানে মোড়েই মসজিদ। মসজিদ পার হয়ে বিশাল বাঁশ বাগান, তারপরেই আমবাগান, যেটা দিনের বেলাতেই অনেক অন্ধকার। আমবাগান পার হয়েই দুপাশে ধানি জমির মধ্য দিয়ে একটু এগিয়ে কবরস্থান। কবরস্থান পার হলেই 100 মিটার পরে বসত বাড়ি, তারপরেই আমাদের গ্রাম শুরু। আমাদের বাড়ি গ্রামের শেষ দিকে পড়েছে।
তো প্রতিদিন স্কুল, প্রাইভেট ইত্যাদির জন্য এই রাস্তা ব্যবহার করায় আমার কোনো ভয় নেই বললেই চলে এই রাস্তা নিয়ে। তাই আমি বাজার পাহারাদারকে আমার পরিচয় এবং আমার নানার পরিচয় দেওয়ায় সে চিনতে পারে। পাহারাদার আমায় বারবার বারণ করার পরেও আমি বললাম, না না, আমি যেতে পারবো, সমস্যা নেই, আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাই। তো আমি যখন হাঁটা শুরু করেছি তখন সে বাজারেই লোড থাকা পাটকাঠির গাড়ি থেকে এক আটি পাটকাঠি এবং ওনার কাছে থাকা একটা গ্যাস লাইট বের করে আমার হাতে দিল এবং বলল, যখন তুমি বাঁশবাগান পার হবা তখন তেঁতুল গাছ পার হওয়ার সময় অর্ধেক জ্বালাবা, আর কবরস্থানের আগে একবার জ্বালাবা, যে আগুনে তুমি কবরস্থান পার হতে পারবা। তার দেয়া আগুন আর কাঠি নিয়ে আমি হাঁটা শুরু করি। শীতের রাত, একটু জ্যোৎস্নার আলোতে আমি একা পথ চলছি। যাই হোক, আমি মেইন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাঁশ বাগানের মাঝামাঝি এসে কিছু পাটকাঠি জ্বালাই এবং তেঁতুল গাছ পাওয়ার আগেই সেটি নিভে যায়। আমি দূর থেকেই কোনো একটা মানুষের মতো কাউকে দেখি এবং ভাবলাম, জ্বালিয়ে আর কি হবে, সামনে তো মানুষই আছে। এই ভেবে এগিয়ে গেলাম, কিন্তু অবাক করা বিষয় হলো সেও আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। এতে আমি একটু সাহস পাই, এবার আমাকে আর একা যেতে হবে না। তাকে বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু সে থামে না, উল্টো আমায় বলে, ভাগ্নে আসো, সমস্যা নাই। আমি তখন একটু দ্রুত হেঁটে তাকে ধরার চেষ্টা করি, কিন্তু পারি না, সবসময় সমান দূরত্ব বজায় রাখে। তখনও বুঝতে পারিনি যে আজ আমার সাথে কি হতে চলেছে। এইরকম ভাবে আমি আমবাগান পার হয়ে আসি। কবরস্থান পার হওয়ার আগে আমি ওনাকে আবার ডাকি, জোরে ডাকি, বলি, মামা দাঁড়ান, আমি যাব। আর আপনি কোন মামা, আপনার নাম কি? সে আমার কোনো কথার উত্তর দেয় না। আর একটা বিষয় খেয়াল করি যে আস্তে আস্তে লোকটি বড় হয়ে যাচ্ছে। তখন আমি কবরস্থান থেকে 100 গজ দূরে আমি বুঝতে পারি এটা মানুষ না। আমার তখন অনেক কান্না পাচ্ছিল এবং প্রচন্ড ভয়ও পাচ্ছিল। তারপর যখন আমার সামনে তাকাই তখন দেখি লোকটি এত বড় আকার ধারণ করেছে যে আমি দাঁড়ানো অবস্থায় তাকে ঘাড় উঁচু করে দেখি। চোখ দুটো সাদা, যেন অন্ধকারে সাদা আলো। দাঁড়িয়ে আছে কবরস্থানের মধ্যে, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আমার কাছে আসছে না। তারপর আমি কোনো মতে গ্যাস লাইট জ্বালিয়ে পাটকাঠিতে আগুন দেই এবং আগুনের আলোতে দেখি অবয়বটা নেই। তখন আমি আবার বাজারের দিকে যেতে শুরু করি এবং অনেক ভয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে আমবাগান পার হয়ে যখন তেঁতুল গাছের কাছে যাই তখন দেখি সে অবয়বটা আবার দাঁড়িয়ে আছে। আমি থেমে যাই এবং মাটিতে বসে যাই, আর আমি নড়তে পারছি না, যেন শরীর আমার কাজ করছে না। এবার অবয়বটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমি জোরে চিৎকার করতে চেয়েও পারি না, আস্তে আস্তে আওয়াজ বের হয়। এত পরিমাণ ভয় পেয়েছি, এত পরিমাণ হয়রান হয়েছে, আমি উঠতে পারছি না। হঠাৎ দেখি পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে, ইমরান, ভয় পাস না, বারবার বলে। আর আমার কাছে আসে আওয়াজটা, কাছে এসে আমার গায়ে হাত দেয়। দেখি আমার বন্ধু অমর আমায় বলছে, দূর বেটা, ভয় পাস কেন? বন্ধুকে দেখে একটু সাহস পাই। আমি কিছুই বলতে পারছিলাম না। ওমর আমায় বলে, আরে বন্ধু, বাড়ি যাই। আমার গলা প্রচুর শুকিয়ে যাওয়ায় কথা বলতে পারছিলাম না। সারা শরীরে ঝিম ধরে যাওয়ার কারণে আমি বন্ধুর কাঁধে হাত দিয়ে চলতে থাকি। এক সময় আবার কবরস্থান পার হয়ে আসি। বাড়ি থেকে একটু দূরে, মানে 50 মিটার গেলেই বাড়ি। হঠাৎ কানে ভেসে আসে ফজরের আজান। আমি অমনি পড়ে যাই মাটিতে। আমার বন্ধু উঠাও। আমি যার কাঁধে ভর করে আসছিলাম সে কই? কিছু না বুঝেই আমি আবার ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসি। এসে আমার খালাকে সব বলি। খালা নানাকে বলে। সকালে ভয় পাওয়ার কারণে আমায় কাচি গরম করে পানিতে চুবিয়ে সেই পানি খাওয়ানো হয়। এর পরের দিন আমি আমার বন্ধুকে বিষয়টা বলি। সে বলে, না তো, আমি তো বাসায় ছিলাম, অত রাতে আমি বাইরে যাবো কেন? তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানালে উনি বলেন, তেঁতুল গাছে অনেক আগে থেকেই একটা খারাপ জিন থাকতো। সেই সময় কিছু লোক এই জিনকে দেখেছিল এবং একজন মারাও গিয়েছিল। তারপর থেকে একা একা কেউ ওদিকে যেত না, বিশেষ করে রাতে। আর আমাকে নাকি যে বন্ধুটি সেজে নিয়ে এসেছিল সে নাকি একটা ভালো জিন। এরপরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং ঘটনা সিলেক্টেড হলে তাকে জানাতে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি এভাবে আগামীতেও আমাদের ঘটনা পাঠাবেন। আমার মনে হয় যারা ঘটনাটি শুনছেন তাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে
এই ভাইটির জন্য আপনারা একটু দুকলম লিখবেন, বা দুটো তিনটি কথা লিখবেন, যাতে উনি আরো উৎসাহ পান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। প্রথম ঘটনাটি ভালোই লাগলো, এবার দেখি দ্বিতীয় ঘটনাটি কেমন, এবং এই দ্বিতীয় ঘটনাটি যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো কথা, আমি ধন্য মনে করব। কারণ পরপর দুটি ঘটনা ভালো লাগাটা স্বাভাবিক হতে পারে, কোনো কোনো সময় অস্বাভাবিক। আমি অনেক কষ্ট করে সারা সপ্তাহ জুড়ে ঘটনাগুলো খুঁজতে থাকি, এবং ঘটনা যখন পাই না, যখন কি বলবো, যে একটা ভালো ঘটনা চাচ্ছি খুব, কিন্তু পাচ্ছি না, তখন মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, দেখা যাক দ্বিতীয় ঘটনাটি কেমন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে হয়তো ভালো আছেন। আমি অপু সোনারগাঁ থেকে বলছি। তার আগে বলি ওয়ালাইকুম আসসালাম। তারপর তিনি বলছেন, গল্প শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, যেহেতু এটা আমার পাঠানো ভূত.com-এর প্রথম ঘটনা। আমি 2014 সাল থেকে ভূত FM শুনেছি, তারপর ভূত.com শুনছি। প্রায় 9 বছর ধরে শুনে আসছি, তাই কেন জানি মনে হচ্ছে আমি শুধু আপনার থেকে নিয়েই যাচ্ছি, তাই আপনাকে ক্ষুদ্র কিছু দেওয়ার চেষ্টা করলাম। আমি বলছি আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে আমার জন্য চিন্তা করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি শুধু নিয়ে যাচ্ছেন না, আপনি আমার সাথে আছেন। আপনি আছেন বলেই আমি শো করতে পারছি, এবং আপনি শুনছেন বলেই এখানে আসার একটা রিজন তৈরি হচ্ছে, নাহলে তো রিজনটাই তৈরি হতো না। সুতরাং আমরা একে অপরের পরিপূরক আসলে। যাই হোক, হয়তো এখন থেকে আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটনাটির কাহিনীটি হয়েছে চুরি করা নিয়ে। সজীব আর নেহাল হচ্ছে চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার কারণে ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ভালো ছিল, একে অন্যের বাড়িতে যে কোনো সময় চলে আসত। নেহালের বয়স ছিল তখন 14 কি 15, আর এই বয়সের ছেলেমেয়েরা স্বভাবতই একটু চঞ্চল থাকে, তাই সে সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের গাছের ফল মূল ইত্যাদি খেয়ে ফেলত তারা। নেহালের এই স্বভাবের জন্য সজীবের মা নেহালকে ভালো চোখে দেখতেন না, আর এই জিনিসটাই হয়তো তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এখন আসি ঘটনা যেভাবে শুরু। আগেই বলে রাখি, সজীবের বাবা আমার মামা মিমচি, মনাকা, আঞ্চলিক ভাষায় এগুলো ব্যবসা করত। একদিন রাতে সজীবের মামা ব্যবসার টাকা নিয়ে তাদের বাড়িতে আসেন। সেখানে ওই সময় মোটামুটি ভালো অঙ্কের টাকাই ছিল। টাকা সজীবের বাবার হাতে বুঝিয়ে দেওয়ার পরে খানা দানা শেষ করে মোটামুটি রাত হয়ে যাওয়ায় সজীবের বাবা তার মামাকে থাকতে বলেন। উনি না করেন এবং যথারীতি বাড়িতে চলে আসেন। আর ওই দিন রাতেই সজীবদের বাড়িতে চোর আসে, এবং যখনই তারা বুঝতে পারে যে বাড়িতে চোর এসেছে, তখনই সজীবের বাবা আশেপাশে সবাইকে ডাকাডাকি করে, এবং সবাই আস্তে আস্তে চোর টাকা স্বর্ণ যা কিছু ছিল সব নিয়ে পালিয়ে যায়। আশেপাশে সবাই আসে, আর ওই সময় নেহালের বাড়ির সবাইও উপস্থিত ছিল, কিন্তু নেহালের আসতে একটু দেরি হয়। নেহালের এই দেরি হওয়াটা সজীবের মা খেয়াল করেন। এটা পরে উনি তার স্বামীকে বলেন নেহালের দেরি হওয়ার কারণ। আর আমি আগেই বলেছি, সজীবের মা নেহালের ফলমূল চুরি করে খাওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না। সেই সুবাদে সজীবের মা নেহালকে চোর মনে করেন। অন্যদিকে সজীবের মার বাবা সজীবের নানা ছিলেন একজন কবিরাজ। তার সাথে জিনও ছিল, যার মাধ্যমে উনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। তাই সজীবের মা সজীবের নানাকে নেহালের ওপর একরকম রাগ নিয়েই বলেন যে, বাবা, নেহালই চোর। কারণ যেদিন আমার বাড়িতে চুরি হয়েছিল ওই দিন আমাদের আশেপাশে সবাই আমাদের বাড়িতে আসে, তখন নেহালের পরিবারের সবাইও এসেছিল, কিন্তু নেহালের আসতে দেরি হয়। আর ওর মানুষের কাছে এই ফলমূল খাওয়ার স্বভাবও আছে, তাই ওকে এমন কিছু করেন যাতে জীবনে আর চুরি না করে। সজীবের নানা বলেন, মারে, সবই বুঝলাম, চুরি না করে যদি থাকে তাহলে তো ছেলেটা শুধু শুধু দোষী হয়ে শাস্তি পাবে। সজীবের মা বলেন, নেহালি করেছে, আপনি ফাফা দেন, জিন চালনা করেন। আচ্ছা, আমি দেখছি। আসলে কারো যদি কিছু চুরি হয় তাহলে ফাঁপার মাধ্যমে চোরকে শনাক্ত করা
বিজ্ঞজনদের কাছে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কথা রয়েছে। আপনি সন্দেহ করে কয়েকজনের নাম দিতে পারবেন, তাদের মধ্যে যদি চোর থাকে চোর বেরিয়ে আসবে, কিন্তু সজীবের নানা শুধু নেহালের ওপরে জিন চালনা করেন, যার ফলে 3 দিনের মধ্যে নেহালের ওপরে তার প্রভাব পড়তে শুরু করে। তার শরীরে গোটা হতে থাকে, শরীর শুকিয়ে যেতে থাকে, যা ছিল খুবই ভয়ানক। কি ভাবছেন এখানে ঘটনা শেষ? এখান থেকেই ঘটনার মোড় পাল্টায়। যতদিনে সজীবের নানা বুঝতে পারেন নেহালের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, ততদিনে নেহালের অবস্থা করুণ হয়ে যায়। নেহালও বুঝতে পারছিল যে তার সাথে কেন এমন হচ্ছে, তাই তার বাবা তাকে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর দেখেই বুঝতে পারেন যে তার উপর জিন চালনা করা হয়েছে। হুজুর তখন তাকে পানি পড়া দেন এবং 3 দিন খেতে বলেন, আর 3 দিন পরে আবারও আসতে বলেন। তারপর নেহাল তার বাবা চলে আসেন। তারপর হুজুর আসন করেন এবং ওনার সাথে থাকা জিনগুলোকে ডাকেন। তারপর জিনগুলোকে জিজ্ঞেস করেন এই ছেলের সাথে কি হয়েছে। তখন জিনেরা হুজুরকে সবকিছু খুলে বলেন। আর দেখতে দেখতে 3 দিনও শেষ হয়ে যায়। নেহাল তার বাবা আবার হুজুরের কাছে যায়। তারপর হুজুরকে জিজ্ঞেস করে কেন তার সাথে এরকম হয়েছে। হুজুর তাদেরকে বলেন, আপনারা যাওয়ার পর আমি আমার জিনদের সাথে কথা বলেছি। সজীবদের বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা মনে আছে আপনাদের? নেহালের বাবা বলেন, হ্যাঁ, তো ওই ঘটনার সাথে ওর অসুস্থ হওয়ার সম্পর্ক কি? হুজুর বলেন, সজীবের বাবা যখন চোর চোর বলে ডাকতে থাকে, আশেপাশের সবার সাথে আপনারাও যান, কিন্তু নেহাল যায় দেরি করে। তাতেই সজীবের মা ভেবে নেয় সজীব হয়তো চুরিটা করেছে। তারপর উনি সন্দেহের ভিত্তিতেই ওনার বাবা অর্থাৎ সজীবের নালার মাধ্যমে নেহালের উপরে জিন চালনা করেন। তারপরে নেহালের এই অবস্থা। নেহালের বাবা চোখে পানি নিয়ে বলেন, তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি? হুজুর বলেন, উপায় একটা আছে, আপনাদের যেভাবে বলছি সেভাবেই করবেন, ইনশাল্লাহ আপনারা সাফা পাবেন। 3 দিন ফজরের নামাজের পরে কিছু দোয়া বলে দিচ্ছি, ওইগুলো পড়ে পানিতে ফু দিয়ে নেহালকে 3 রাস্তার মোড়ে গোসল করাবেন এবং 3 মাস অর্থাৎ 90 দিন কোনো প্রকার মাছ খাওয়াতে পারবেন না। তারপর যথারীতি হুজুরের কথা মতো সব করা হয়। সে অনেকটা সুস্থ হয় এবং নিয়মগুলো মানতে থাকে। তারপর নেহাল আর তার বাবা সজীবের বাড়িতে যায় এবং নেহালের বাবার সাথে অনেক রাগারাগি করেন। তারপর সজীবের নানা ও মার ব্যাপারে সব বলে আসেন, তারা কি কি করেছেন এবং তার ছেলের কিভাবে ক্ষতি হয়েছে। সবকিছু শুনে সজীবের বাবা তার স্ত্রীকে মারতে চান। তখন সামনে থাকা সবাই তাকে আটকান। তারপর সজীবের বাবা বলেন, বাবা, যেহেতু তোর সাথে অন্যায় হয়েছে তাই আমিও চাই চোর বের হোক। তারপর নেহালের বাবা আর সজীবের বাবা মিলে ওই হুজুরের কাছে যান আবার নতুন করে জিন চালান করার জন্য। আসল চোর কে? তারপর অনেকের নাম দেন। আরেকটা কথা বলে রাখা দরকার যে সজীবের বাবারা ছিল 4 ভাই। তাদের মধ্যে থেকে 3 জনের নাম মিলিয়ে 7 জনের নাম দেয়া হয়। মোট 10 জনের নামের ওপর ভাপার মাধ্যমে জিন চালনা করা হয় এবং 3 দিন অপেক্ষা করতে বলেন। 3 দিন পরে সবাই বুঝতে পারে যে চুরি করেছে সে আসল চোর সজীবের আপন ছোট কাকা। তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল নেহালের মতো। আর এই একই অবস্থা দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে কে চুরিটা করেছে। পরবর্তীতে সবাই তাকে জিজ্ঞেস করে সে চুরি করেছে কিনা। তারপর সজীবের কাকা স্বীকার করেন যে উনি টাকা স্বর্ণগুলো চুরি করেছেন। তারপর গ্রামবাসীরা সবাই তাকে সুস্থ হওয়ার পরে গ্রাম থেকে চলে যেতে বলে। রাসেল ভাই, ঘটনাটি আমি শুনেছি আমার নানির কাছ থেকে, ঘটেছিল 1993 সালে। আর যেহেতু এই ঘটনাটি ভূত.কমে পাঠানো আমার প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে তাকে জানাতেও বলেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে অনেকগুলো ঘটনা আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কোনো, কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তো? আমি আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, but the old music comes alive.
The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। প্রথম দুটি ঘটনা তো চমৎকার ছিল এবং আমরা এই যে ফাঁপার মাধ্যমে জিন চালান দেয় এই ব্যাপারটাও জানলাম। আমি আসলে এটার সাথে পরিচিত ছিলাম না, এই প্রথমবারের মতো জানতে পারলাম। দেখা যাক তৃতীয় ঘটনাটিতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আশা করছি আপনাদের তৃতীয় ঘটনাটিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরাফাত আহমেদ শিমুল, ভূত.com এর একজন মডারেটর। অর্থাৎ আরাফাত আমাকে বলেছিলেন যে ঘটনাটি তিনি পাঠাবেন, সেই ঘটনাটি আমি এখন পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর তিনি লিখছেন, আপনাদের সাথে আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা নারায়ণগঞ্জ জেলার একটা ঘটনা। ঘটনাটি আমাকে শেয়ার করেন ভূত.com এর একজন লিসেনার শাকিলা। বেশি কথা না বাড়িয়ে ওনার মুখ থেকে শোনা ঘটনাটিতে যাচ্ছে। আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদা দাদির সাথে ঘটেছিল এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে। ঘটনাটার শুরুটা ছিল আজ থেকে 40 থেকে 50 বছর আগে। আমার দাদি তখন গর্ভবতী। এক রাতে দাদি টয়লেটে যাওয়ার জন্য বের হয়। আগে যেহেতু টয়লেট কিছুটা দূরে বানানো হতো, তাই দাদি এই অবস্থায় টয়লেটে যেতে চাচ্ছিল না, কারণ এর আগে তার বাচ্চাকে দাদি বাঁচাতে পারেনি। কেন বাঁচাতে পারেনি তা যদি শুনতে চান তাহলে আমি তা শেয়ার করব অন্য কোনো দিন। এখন ঘটনায় আসি। দাদি টয়লেটের পাশে বসে হঠাৎ পেছন দিক থেকে তাকাতে থাকেন এবং দেখেন নারকেল গাছে কেউ বসে আছে, এবং দাদি এই সব দেখা মাত্রই ওই অবয়বটার পা দুটো এতই বড় হয়ে যায় যে মাটি স্পর্শ করে, অর্থাৎ নারকেল গাছ থেকে অবয়বটির পা মাটিতে স্পর্শ করে এবং মুহূর্তেই অবয়বটা আকারে অনেক বড় হয়ে যায় আর দাদিকে লক্ষ্য করে দাদির কাছে আসতে শুরু করে এবং মুহূর্তেই চারপাশ মনে হয় যেন ঘূর্ণিঝড় হচ্ছে। দাদি সাথে সাথে দৌড়ে বাসার দরজায় এসে দাদাকে ডাক দেয় এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই দিন দাদির কিছু করতে পারেনি, কিন্তু তারপর দিন দাদি অনুভব করে তার পেটে বাচ্চা নড়াচড়া করছে না এবং হাসপাতালে ভর্তি করে ডাক্তার জানায় যে পেটের বাচ্চা মারা গেছে এবং অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। তখন দাদি দেখে তার বাচ্চা পেট থেকে বের হয়ে গেছে কোনো রকম ব্যথা ছাড়াই। ডাক্তার ব্যাপারটাতে অনেক অবাক হন। তারপর আমার আব্বু এবং আমার দুই ফুপু জন্ম নেয়। দাদি এবং বাকিরা সবাই ভেবেছিল ওই রাতের ঘটনা এখানে শেষ। কে জানতো এই ঘটনার ফলাফল এতটা ভয়াবহ হবে। জি, ঘটনার শেষ ওইখানে ছিল না। আমি আমার আব্বুর একমাত্র মেয়ে। 2012 সাল আমি কোচিং এ পড়তে যেতাম বিকেলে এবং ছুটি হতো 7:30 থেকে 8টার দিকে। দাদি অনেক সময় আমাকে নিয়ে আসতো। কোচিংটা ছিল অনেক দূরে। দাদি একদিন আমাকে নিয়ে বাসায় আসবে বলে আমাদের এলাকায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। সময়টা ঠিক সন্ধ্যা। তিনি ওই বসা অবস্থায় অনুভব করেন তার শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে। না দাঁড়াতে পারছিলেন, এমনকি হাত নাড়াচাড়া করতে পারছিলেন। হাসপাতালে নেয়ার পর জানা যায় দাদি ব্রেন স্ট্রোক করেছেন এবং তার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। দাদি তখন কথাও বলতে পারত না, মুখটা কিছুটা বাঁকা হয়ে থাকতো। দাদি আগে প্রায়ই হঠাৎ করে পড়ে যেত, কখনো হাত ভাঙে কখনো পা, এবং দাদি একটা কথা বলতো যে কেউ তাকে ধাক্কা দিয়েছে। অবাক করা ব্যাপার এইটা যে দাদি যখন পড়ে যেত তখন আশেপাশে কাউকে দেখা যেত না, এমন কেউ থাকতো না যে ধাক্কা দেবে। আর একটা কথা বলি, দাদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত। যখন স্ট্রোক করে তারপর থেকে নামাজ পড়া বন্ধ হয়ে যায়, কারণ তিনি নড়াচড়াই করতে পারতেন না। একদিন আমি স্কুল থেকে আসি এবং সবাই দাদিকে বলে আমার হাতটা ধরতে, এর কারণ দাদিকে হাতের ব্যায়াম করাতে হতো এবং বিভিন্ন জিনিস ধরানোর চেষ্টা করতে বলতো। তাই আমি হাতটা ধরে চেষ্টা করি। দাদি আমার হাত ধরে এবং আমি অনুভব করি দাদি অনেক শক্ত করে ধরেছে। আমি আমার হাত নাড়াতে পর্যন্ত পারছিলাম না। আমি দাদির দিকে তাকাতে তিনি দাঁত শক্ত করে এবং চোখ একদম লাল আর মুখে একটা শয়তানি হাসি ফোটান। আমি জানি না তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসলো যে যেই মানুষটা কিছুক্ষণ আগে পর্যন্ত হাত দিয়ে আমার হাত ধরতে পারছিল না, অন্যের সাহায্য নিচ্ছিল, সে কিভাবে এত শক্ত করে আমার হাত ধরে আছে। আমি তখন বলি আমার কোচিং এ যেতে হবে, হাত ছাড়েন। তখন আমার বড় ফুপু আমার হাতটা ছাড়িয়ে দেয়।
আমার ওই দিন থেকে সন্দেহ হয় যে দাদির কিছু একটা হয়েছে, আর ওই হাসিটা দাদির না। কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলাম না। বলে রাখি, আমার বয়স তখন 11 বছর। বুঝতেই পারছেন, ওই বয়সে যতটুকু বুঝেছি তাই অনেক। তারপর দিন সকালে আমি আমার ফুফাতো ভাই বোনদের উঠোনে বসে আছি। আমার ফুফাতো বোন উঠে বাড়ির মেইন গেট লক করে দিয়ে আমার সাথে এসে বসে। কিছুক্ষণ পর গেট নিজে থেকেই অনেক জোরে খুলে যায় এবং বাতাস ছিল না। আমাদের গেট লক করা ছিল, কিন্তু এমনই একটা অবস্থা ঘটে যে মনে হচ্ছিল যে বাতাস বা ধাক্কায় এটা খোলা সম্ভব না, তারপরে গেটটা খুলে যায়। আমি ঠিক তখনই দাদির অদ্ভুত কথা বলতে থাকি, আর আমি অনুভব করি আমাদের বাড়িটা কেমন যেন ভারী হয়ে গেছে। আমাকে দাদি ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল প্যারানরমাল কিছু হলে আয়াতুল কুরসি পাঠ করতে। আমি আন্দাজ করতে পারছিলাম যে দাদির ওপরে কিছু ভর করেছে, কিন্তু সঠিকভাবে অনুমান করতে পারছিলাম না। আর এইটাও বুঝতে পারছিলাম যে বাড়িতে আমি ছাড়া অদৃশ্য কিছু প্রবেশ করেছে। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 11 বছর বয়সে এত কিছু আমি কিভাবে বুঝলাম? এই উত্তরে আমি বলবো, আমি জানি না কিভাবে বুঝলাম। আমি এইসব ব্যাপারে বুঝতে পারি, হয়তো আল্লাহ আমাকে এইসব ব্যাপার বুঝতে পারার ক্ষমতা দিয়েছেন। আমি এখন এইটাও বুঝতে পারি বাড়ির ঠিক কোন জায়গায় অদৃশ্য কিছু আছে। আমি এখন ঘটনায় আসি। এক সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবাই কেমন ভয়ে আছে। আম্মু জানায় যে রাতে দাদি ভয়ানক ভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকছিল এবং কারো কথার উত্তর দিচ্ছিল না, আর চোখ একদম লাল ছিল। ওই রাতে আমার দাদা, আমার আম্মু বাসায় ছিল। তাই সবাই ঠিক করলো আজ রাতে আমার ফুফু থাকবেন বাসায়। আমাদের 2টা রুম ছিল এবং 2 রুমের মাঝে দরজা ছিল। আমার দাদা এবং আমার ফুফাতো ভাই এবং দাদি এক রুমে ঘুমায়। আমি, আম্মু, ফুপু আর 6 মাসের মেয়ে আমাদের রুমে ঘুমাই। রাত 3টা হঠাৎ দাদি ভয়ানক ভাবে আল্লাহ আল্লাহ করতে থাকে। ফুফাতো ভাই দাদির পাশে শোয়া, ভাবছিল দাদি জিকির করছে। আমার ফুপু রুমে গিয়ে দেখে দাদির চোখ একদম লাল হয়ে গেছে আর মুখে সেই শয়তানি হাসি। ফুপু তার ছেলেকে সাথে নিয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয়। আমাদের ততক্ষণে ঘুম ভেঙে যায়। দাদির কণ্ঠ এতটাই ভয়াবহ ছিল যে কারো পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমাকে আম্মু কোনোভাবেই দাদির রুমে যেতে দিচ্ছিল না। অবাক করা ব্যাপার হচ্ছে, দাদির প্রতিটা চিৎকারে 6 মাসের বাচ্চাটাও জোরে জোরে কান্না করছিল। আমি সুযোগ বুঝে একটু দাদির রুমে উকি দিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি দাদি বুকের ওপর ভর দিয়ে শুয়ে আছে আর তার পা গুলো নাড়াচাড়া করছে। আপনি চিন্তা করেন, একজন প্যারালাইসিসের পেশেন্ট সে কিভাবে ওভাবে শুয়ে থাকতে পারে এবং নিজের পা নাড়াচাড়া করতে পারে। দাদির নিজ থেকে পাশ ফিরে শুতে পর্যন্ত পারত না, আর 2 হাত দিয়ে আমার ছোট কুকুর বুকে খামচি দিচ্ছিল। আবারও বলছি ভাইয়া, 2 হাত দিয়ে। আমি দেখে কিছুক্ষণ আমার মাঝে ছিলাম না। আজানের কিছুক্ষণ আগে দাদি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দাদি কিছুই মনে করতে পারছিলেন না। আমার বড় ফুপু এক হুজুরের কাছে যায়। হুজুর জানায় দাদির ওপর বদ জিন আসর করেছে, যা ঠিক 40 থেকে 50 বছর আগে ঘটেছিল, এবং ওই রাতের ঘটনা জানায় এবং বলে ওই রাতে দাদির ক্ষতি করত যদি দাদি চলে না আসতো। আর দাদির নিচে ক্ষতির সম্মুখীন না হলেও দাদির পেটে থাকা সন্তান ক্ষতির মধ্যে পড়েছিল। বদ জিনের জন্য বাচ্চা মারা যায়। দাদিকে এতদিন কিছু করতে পারেনি, কারণ দাদি সবসময় নামাজ আদায় করতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে না পারার কারণে এবং বিছানায় টয়লেট করার কারণে দাদি সবসময় নাপাক অবস্থায় থাকতেন এবং বদ জিনের জন্য সহজ হয়ে গিয়েছিল দাদির শরীরটিকে আয়ত্তে নিয়ে আসা। হুজুর ওই দিন কিছু তাবিজ দেয়, যেহেতু দাদিকে নিয়ে যাওয়া সহজ ছিল না, আর হুজুর অনেক বয়স্ক থাকায় উনিও আমাদের বাসায় আসতে পারছিলেন না, তাই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে। হুজুর বাড়ি বন্ধ করে দেন এবং দাদির শরীরও বন্ধ করে দেন, কিন্তু কিছুতেই দাদি সুস্থ হচ্ছিলেন না। প্রতি রাতে 3টা থেকে 5টা পর্যন্ত দাদি ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ করতেন, কিন্তু সকাল হলে প্রতিবেশীরা বলতো রাতে আমাদের বাসা থেকে কান্নার আওয়াজ কেন আসে, বাচ্চার কান্নার আওয়াজ। আর শুনতে পায় আমাদের বাড়ির টিনের চালে বড় বড় ঢিল ছুঁড়ে কেউ। ভাইয়া, আমরা রুম থেকে কোনো ঢিলের আওয়াজ শুনতে পেতাম না। আমার দাদির ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ বলা এতটাই জোরে ছিল যে পুরো এলাকা
সেই আওয়াজ শুনতে পেত। এইভাবে আমাদের দিন কাটতে থাকে। রাতে কেউ ঘুমাতে পারতাম না। সারা রাত ওই ভয়ঙ্কর কণ্ঠ। হুজুর কোনোভাবেই জিনকে হাজির করতে পারছিলেন না। এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না। তাই বুঝতে পারছিলাম না জিনটি আসলে কি চায়। একদিন হুজুরের কাছে হাজির হয় এবং হুজুর কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না। শুধু এটুকুই বলেন, আমি ওর কলিজা খাবো। একদিন পর ওর শরীরে প্রবেশ করতে পেরেছে, তাই সে যেতে চায় না। একটা কথা বলি ভাইয়া, যেদিন আম্মু প্রথম দাদির অদ্ভুত আচরণের কথা বলেছিল, আমি তখন পুরোপুরি বুঝতে পারি যে দাদির উপর অদৃশ্য কোনো জাতির আক্রমণ আছে। আমি জানি না ওই বয়সে ঠিক কিভাবে দাদিকে আমি বাঁচাবো। আমি নিজেকে প্রশ্ন করতে থাকি, আমি কি করব দাদির জন্য? আমার ধারণা কাকে বলবো, কে বিশ্বাস করবে? তাই আমি একটা জগে পানি নিয়ে তাতে আয়াতুল কুরসি পাঠ করে দম দেই, আর ওই পানি ছিটিয়ে দেই আমাদের বাসার বিভিন্ন জায়গায়। আমার টয়লেট ছিল দাদির রুমের জানালা থেকে কয়েক হাত দূরে, আর জানালার পাশে ছিল একটা পুরনো আম গাছ। আম গাছের আশেপাশে ছিটিয়ে দেই সেই পানি। আমি বুঝতে পারিনি দাদিকে বাঁচানোর এই চেষ্টা করতে গিয়ে এর ফলাফল এতটা ভয়াবহ হবে যে আমার জীবনটা ওলট পালট হয়ে যাবে। ওই দিন কোচিং থেকে চলে যাই এবং ওই দিন থেকে অনুভব করি সারাদিন আমার আশেপাশে কেউ আছে। শুধু রাতে দাদি যখন ভয়ানক আচরণ করত তখনই অনুভব করতাম না অদৃশ্য কিছুটাকে। কখনো কখনো চিৎকার করে বলতাম, কি চান আপনি আমার কাছে? আপনার তো আমি কোনো ক্ষতি করিনি, কেন আমার এরকম পিছু নিয়েছেন? ভাইয়া, 11 বছরে আমার কতটুকু সাহস থাকার দরকার ছিল আমি জানি না। হুজুর একদিন পানি পড়া দেয় এবং বলে যখন পরিস্থিতি স্বাভাবিক দেখবে তখন পুরো বাসায় ছিটিয়ে দেবে। এর মধ্যে হুজুর জানায় বাড়ির বড় মেয়েকে নিয়ে আসবে আমার কাছে। আমি ছিলাম বড়। হুজুর আমাকে দেখে বলল, বাহ, খুব সাহসী তুমি, ভয় তোমাকে কাবু করতে পারেনি। তোমাকে নিয়ে আমার চিন্তা ছিল। তোমার ছোট প্রচেষ্টাতেও তুমি বদ জিনকে আঘাত করতে পেরেছ। তখন বুঝতে পারি ওই দিন পানি ছেটানোটা জিনের শরীরের মধ্যে পড়েছিল। আমাকে সূরা পড়ে দেন হুজুর, আর ফুপুকে বলে দেন আমাকে কোনোভাবেই যেন দাদির চোখে না পড়তে দেয় যখন দাদির শরীরে জিন প্রবেশ করবে। এক রাতে আমি দাদির রুমে টিভি দেখছিলাম এবং দাদিকে আম্মু আর ছোট ফুপু রাতের খাবার খাওয়াচ্ছিল। আমার ফুপু খেয়াল করেন দাদির চোখ একদম লাল এবং শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখের পলক পড়ছে না। তখনই আমার ফুপু আমাকে চিৎকার করে বলে, শাকিলা, ওই রুমে যা। আমি দাদির দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে যাই। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই। আমার আম্মু দৌড়ে এসে আমাকে ধরে নিয়ে অন্য রুমে নিয়ে যায় এবং আমার বড় ফুপুর ছেলে, আমার বড় ভাই, এসে পানি পড়া ছিটিয়ে দেয়। দাদি যখন ধমক দিয়ে বলে, আমার ফুফাতো ভাইকে আমাকে দেখতে দিলি না কেন? তারপর দাদি ঘুমিয়ে পড়ে। ওই রাতে অদ্ভুত ঘটনা ঘটে। ভাইয়া তার চাচার সাথে ঘুমাতো। তার চাচা লক্ষ্য করে ভাইয়া রাত 2-3টার সময় উঠে দরজা খুলতে চেষ্টা করছে। চাচা ভাইয়াকে ডাক দেয়। ভাইয়া দরজার দিকে মুখ করে উত্তর দেয় ভয়ানক কণ্ঠে, তুই নিজের ভালো চাইলে চুপচাপ ঘুমা, আমাকে বিরক্ত করিস না। তারপর চাচা উঠে ভাইয়াকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে চাচা ভাইয়াকে থাপ্পড় দেয় আর ভাইয়াও চাচাকে থাপ্পড় দিয়ে বসে। এরপর ভাইয়াকে জোর করে শুইয়ে রাখা হয়। সকালে ওঠার পর ভাইয়ার কিছু মনে ছিল না। এরপর থেকে দাদির অবস্থা আরো খারাপ হতে থাকে। সারাদিন তার কোনো হুঁশ থাকতো না। দাদির হার্টবিট চলতো, তাই বুঝতে পারতাম তিনি বেঁচে আছেন। সবুজ রঙের একটা লালা পড়তো মুখ থেকে। হুজুর কিছু করতে পারছিলেন না। সন্ধ্যা পর্যন্ত এমনই থাকতো। তারপর মাগরিবের নামাজের পরে তার হুঁশ ফিরত। একটা কথা, আমার দাদির ডাক্তারি চিকিৎসাও আমরা চালাই। এমন একদিন বিকেলে দাদির অবস্থা দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যাব, এমন সময় আমাদের পাশের বাড়ির এক দাদি গাড়ির ভেতরে উকি দিয়ে দেখতে চায় দাদিকে। তখনই দাদি হঠাৎ চোখ খোলে এবং ওই দাদিকে দেখে বিরক্ত হয়ে দাদির চোখ লাল হয়ে যায়। ভাইয়া, হসপিটাল থেকে এসে শুনি ওই দাদিটা, অর্থাৎ যাকে দেখে চোখ লাল হয়েছিল, ওই দাদিটা বাসায় যেয়ে ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই রাতে দাদির শরীরে এসে জিন জানায় ওকে আমি মেরেছি, আমাকে বিরক্ত করেছে সেই কারণে। আমরা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ি। একজন নিরীহ মানুষের জীবন চলে গেল। আমার ছোট ফুপু রাগে দাদির কনিষ্ঠ আঙুল চেপে ধরে। দাদি বলতো কিভাবে জিনকে আটকানো যায়। দাদির মধ্যে থাকা জিন মুহূর্তে চিৎকার করতে শুরু করে। আমার বড় ফুপু অন্য কনিষ্ঠ আঙুল চেপে ধরে আর জোরে জোরে বলতে শুরু করে। তখন ছোট ফুপু জিজ্ঞেস করে, কে তুই? উত্তর দেয়, আমি কে তা তোরা কেউ জানতে পারবি না কখনো। তারপর প্রশ্ন করে, কোত্থেকে আসলি? উত্তর দেয়, একটা মাজার থেকে। আমি মাজারের নাম উল্লেখ করছি না। তারপর আরো কিছুক্ষণ কথা হয়। এরপর এক পর্যায়ে সে চলে যায়।
এর মাঝে অনেক ঘটনা ঘটে। যেহেতু ঘটনা অনেক বড়, তাই সব ঘটনা তুলে ধরা সম্ভব হচ্ছে না। আমরা অনেক হুজুরের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা বলতো আমাদের মাফ করবেন, এ অনেক শক্তিশালী, আমরা কিছু করতে পারবো না। তারপর আগের হুজুর জানায় ওই মাজারে কিছু টাকা দান করে আসো আর ভোগ দিতে বলো, এবং বলে হয়তো এর জন্য বদ জিনের নজর দাদির থেকে সরবে। ভোগ দেওয়ার পর দাদির শরীরে সেই জিন আর আসেনি। আর অবাক করা ব্যাপার হচ্ছে, দাদির থেকে জানতে চেয়েছিলাম ওই মাজারে কখনো দাদি গিয়েছিল কিনা। দাদি বলেছিল উনি কখনো মাজারে যায়নি। আমরা সবাই ভেবেছিলাম শেষ ওইখানে, কিন্তু একটা কথা আছে না ভাইয়া, শেষ থেকে শুরু হয় নতুন কিছু। শুরুতেই একটা কথা বলেছিলাম, আমার জীবনটা ওলট পালট হয়ে গেছে। কেন হয়েছে জানেন? বলবো এর পরে একদিন। আমার এইটা প্রথম শেয়ার করা ঘটনা। গুছিয়ে না বলতে পারলে ছোট বোন হিসেবে মাফ করবেন। ধৈর্য ধরে পুরো ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং আমরা আজকে আসলে অনেক কিছু জানলাম, এবং আমাদের প্রথমে আমরা জিন চালনা সম্পর্কে কিছু কথা শুনেছি, এবং মানে প্রথম থেকে আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হচ্ছে বলে আমার বিশ্বাস। আমি জানি না যে আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি এতটুকু আনন্দ দিতে পারি বা ভালো লাগে আপনাদের, তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ঘুরে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করে আপনার ব্যাপার। Old music comes alive. .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা পরবর্তী ঘটনায় যাব। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে সেটাও আমাদেরকে জানাবেন, কোনো সমস্যা নেই। আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আবির, আসল নাম। আমি রংপুরের কুড়িগ্রাম থেকে কোনো এক প্রত্যন্ত চর এলাকা থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছি। ঘটনাটি শুনেছি আমি আমার মামার কাছ থেকে। কথা না বাড়িয়ে আমি সোজাসুজি ঘটনায় চলে যাই। আমার মামা যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই লিসেনারদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না, তবে ঘটনাটি 100% সঠিক। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনো মিথ্যা বলেন না। বলছি মামার মতো করে। ঘটনাটা 2014 সালের গ্রীষ্মের মাঝামাঝি সময়। আমার শ্বশুর একজন ধনী মানুষ ছিলেন। তিনি আমাকে বললেন, তোমার যতটুকু জমি আছে তাতে তুমি ধান আবাদ করো। চরে বালু থাকার কারণে তো ধান আবাদ ভালো হয় না। এক কাজ করো, তুমি আমার চরের কিছু জায়গা নিয়ে সেখানে পটল চাষ করো, ভালো ফলন দেবে। যেই কথা সেই কাজ। আমি পটল আবাদ শুরু করলাম। ইনশাআল্লাহ দেখতে দেখতে পটল ধীরে ধীরে তোলার উপযোগী হয়ে উঠল। তো ঘটনা শুরু হয় আবাদকৃত পটল বিক্রি করা নিয়ে। তো একদিন আমার স্ত্রী বলল, শোনেন, কয়েক বস্তা পটল বিক্রি করে দিন। পাশের বাড়ির রহিম ভাই আজ তার জমি থেকে পটল তুলে বাজারে বিক্রি করে ভালো দাম পেয়েছে। তো আমিও ভাবলাম, যেহেতু বেশিরভাগ পটল এখনো বিক্রির উপযোগী হয়নি, এই সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। যেহেতু তিনি একটু আগে চাষ শুরু করেছিলেন, তো যেই কথা সেই কাজ। দুপুরে রোদ বেশি হওয়ার কারণে বিকেলে পটল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তারপর একটা সাইকেলে করে 2টা বস্তা নিয়ে 4টার দিকে আমি রওনা দিই। বাসা থেকে 4-5 মাইল দূরে হবে বাজার। বাজারে যাওয়ার রাস্তার খানিকটা বিবরণ দেই। 1 কিলোমিটার পর্যন্ত দুই পাশে ফসলি জমি, তারপর বড় চর, তারপর 3-4টে বড় বাঁশঝাড়, এরপর একটা ভাঙা ব্রিজ। সেই ব্রিজকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। তারপর 1 কিলোমিটার দূরে বাজার। তো বাজারে পৌঁছালাম যখন, তখন আনুমানিক 6:30। বাজারে বেশি পটল না আসায় পাইকারিরা আমার সামনে ভিড় জমাতে শুরু করে। খুব তাড়াতাড়ি আমার সব পটল খুব ভালো দামে বিক্রি হয়ে গেল। ততক্ষণে এশার আজান দিয়ে দিয়েছে। আমি বাজারের এক পাশের এক মসজিদে নামাজ পড়ে রওনা দিলাম। রাত আনুমানিক 8টা। গ্রীষ্মের সময়, চারিদিকে শুনশান, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। কি ভয়াবহ নির্জনতা!
আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আর ভাবছি আজ ভালোই ইনকাম হলো। এই কথা ভাবতে ভাবতে আমি যেই ভাঙা ব্রিজটির কাছাকাছি চলে আসি তখনও আমার মনে বিন্দুমাত্র ভয়ের ছিটেফোঁটা নেই। আমি স্বাভাবিকভাবে ব্রিজের ওপর সাইকেল চালিয়ে উঠলাম। ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি একটু বিরক্ত হয়ে চেন তুলতে লাগলাম। এরপর চেন তুলে যেই না ব্রিজ থেকে সাইকেল চালিয়ে নামতে যাব তখন দ্বিতীয়বার চেন পড়ে। আমি ব্যাপারটি স্বাভাবিকভাবেই নিই এবং একইভাবে আমি সাইকেলটি হাতে নিয়ে ব্রিজটি পার হই। তারপরে সাইকেল চালাতে লাগলাম। সামনে একটা চর, চারপাশে শুনশান, কিছুটা জ্যোৎস্নার ম্লান আলো। যেহেতু বালু সেহেতু আমি সাইকেল থেকে নেমে হেঁটে যেতে শুরু করলাম। চরের মাঝামাঝি আসতেই সাইকেল যেন পটল নিয়ে যাওয়ার সময় যেমন ভারী ছিল তেমন ভারী হয়ে গেল। আমি ভাবলাম হয়তো বালুর কারণে সেটা হচ্ছে। আমি কোন রকম প্যারানর্মাল কিছু আমি মনে করিনি, কিন্তু খটকা লাগে তখন যখন আমি চর পার হয়ে মাটির কাঁচা রাস্তায় উঠি। রাস্তায় ওঠার পর কিছু দূর যাওয়ার পর আমার সাইকেলের পেছনের সিট অনেক ভারী হয়ে যায়, মনে হয় কেউ বসে আছে, এবং আমি অনুমান করি কিন্তু পেছনে ঘুরে দেখে কিছু নেই। আবার চলতে শুরু করি। কিছু দূর যাওয়ার পর আমার পেছনে কোনো ভারী কিছুর উপস্থিতি আমি অনুভব করতে শুরু করি। আমি সেই অদৃশ্য ভারী জিনিসটির জন্য সাইকেলটা চালাতেই পারছি না। তারপর আমি কিছুটা ভয় পেতে শুরু করি। তখনও আমি কিছু দেখিনি। এরপর আমি যখন বড় বাঁশঝাড়ের সামনে, তখন আমার তৃতীয়বারের মতো সাইকেলের চেন পড়ে যায়। আমি চেন তুলে সাইকেলে বসতে যাব এবং সবেমাত্র চালাতে শুরু করব, সেই সময় বাঁশঝাড় থেকে কর্কশ শব্দ ভেসে আসে, তুই আজ বাড়ি ফিরতে পারবি না, তুই আজ মরবি। এটা শুনেই আমি খুব ভয় পেয়ে সাইকেল জোরে চালাতে শুরু করি। তখন বাড়ি থেকে 1 মাইল দূরে। আমি তখনও জানি না যে আমার জন্য কি চূড়ান্ত বিপদ অপেক্ষা করছে। আমি যখন দুই পাশে ফসলি জমির মাঝ দিয়ে কাঁচা রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার সাইকেলের পেছনে ভারী কিছুর উপস্থিতি আমি আবারও অনুভব করি। প্রথমবার ঘুরে পেছনের সিটে দেখি কিছু নেই। যত বাড়ির দিকে এগোচ্ছি ততই যেন সাইকেল ভারী হয়ে আসছে। একবার বিরক্ত হয়ে ভয়ে আমি পেছনে তাকাই, আর মুহূর্তে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। যা দেখি তা কোনো মানব সন্তানের পক্ষে দেখা সম্ভব না। আনুমানিক 3 থেকে 4 বছরের একটা বাচ্চা তার পেছনের সিটে বাবু হয়ে বসে আছে, আর তার চোখ দুটো ভয়ানক রকমের লাল, হাত দুটো মাটি পর্যন্ত নেমে গেছে এবং হাত দুটো একটু বেশি লম্বা, এবং শরীর তার লোমে ভরা। এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। বাচ্চাটার সারা শরীর চাঁদের মতো জ্বলছে। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি সাইকেল থেকে এক ঝাঁপ দিয়ে নেমে ফসলি জমির মাছ দিয়ে দৌড়াতে শুরু করলাম। সেই অবয়বটাও হামাগুড়ি দিয়ে আমার পেছন পেছন ঠিক কুকুর যেভাবে দৌড়ায় সেভাবে আসছিল। মনে নেই কি হচ্ছিল, কতক্ষণ ধরে আমরা এরকম ছোটাছুটি করছিলাম। মনে হচ্ছিল বারবার আমাকে ধরে ফেলবে। এক সময় হঠাৎ করেই খেই হারিয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আমি আমার নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। তখন আমার মাথায় প্রচন্ড ব্যথা, গায়ে জ্বর। এরপর 1 সপ্তাহ পর আমি সুস্থ হই। কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিতে যাই। ভালো আছি, তবে মাঝে মাঝে স্বপ্নে সে অবয়বটিকে এখনো দেখি। আমার মুখের দিকে তাকিয়ে অনবরত সে হেসে চলেছে। আমি সুস্থ হওয়ার পর সব ঘটনা সবাইকে খুলে বলি। তো এই ছিল আমার জীবনে পাঠানো প্রথম ঘটনা। আমিও বললাম আপনার ঘটনা, কুড়িগ্রাম থেকে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চমৎকার কিছু আমরা ঘটনা শুনলাম আজকে। এখন একটু অডিও ক্লিপের দিকে যাব। কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা অডিও ক্লিপের ব্যাপারেও খুব সচেতন হয়েছি এবং ভালো কিছু অডিও ক্লিপ আপনারা এর মাঝখানে শুনেছেন এবং আনন্দও পেয়েছেন নিশ্চয়ই। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। চলুন আমরা আমাদের প্রথম অডিও ক্লিপটি শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্সরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।
আমার নাম আব্দুল হামিদ তমাল, আমি ধানমন্ডি থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি বলবো না যে ঘটনাতে এক্স্যাক্টলি সুপারন্যাচারাল বা প্যারানর্মাল কিছু আছে, বাট যে ঘটনাটি আমাদের সাথে ঘটেছে সেটা আমরা লজিক্যালি এক্সপ্লেইন করতে পারছি। তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। আমি আমার সব বন্ধুদেরই ছদ্মনাম ইউজ করবো, আসল নামটা ইউজ করবো না ওদের প্রাইভেসির কারণে। আমার বন্ধু জিদান, সে মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে পড়ে। তো সেমিস্টার ব্রেকের কারণে ফেব্রুয়ারিতে সে বাংলাদেশে ব্যাক আসার পর আমাদের সব বন্ধুদেরকে একদিন সে তার বাসায় দাওয়াত দেয়। তো ওর বাসাটি হচ্ছে সাভারের একটা সোসাইটির ভিতর। সোসাইটিটা খুব বড় এবং খুব সুন্দর। তো আমরা একদিন সব বন্ধুরা মিলে ওর বাসায় যাই এবং ডিসাইড করি যে যেহেতু অনেকদিন ধরে দেখা হয় না, কথাবার্তা তেমন হয় না, সেদিন রাতটা আমরা ওর বাসায় কাটাবো। তো সারাদিন খুব ভালোভাবেই যায়। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই ডিসাইড করি যে ছাদে গিয়ে ভূতে ফিল্ম শুনবো। ফেব্রুয়ারির শেষের দিক হওয়ার পরেও ওদিক সাভারের দিকে খুব ঠান্ডা ছিল, কারণ খোলামেলা জায়গা ছিল আর গাছপালাতে ভরা ছিল পুরো জায়গা সোসাইটি। তো দেখা যাচ্ছে যে আপনার এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল ভূতের সমস্যা। তো আমরা সবাই রাত 1:15 দিকে ছাদে যাই এবং ভূতের শোনা স্টার্ট করি। তো আমি ওর বাসার একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওর বাসাটি হলো আপনার সোসাইটির দক্ষিণ দিকের পুরো শেষ না, ওয়ালের সাথে লাগানো। আর ওয়ালের পর হলো খুব বিশাল বড় একটা জঙ্গলই বলা যায়, কারণ বিশাল বড় একটা স্পেস, সামনে হলো খালি মাঠ, আর পরে দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালাতে ভরা। আর ওর অনেক পর দেখা যায় 1 কিলোমিটার এরকম পর দেখা যাচ্ছে যে আরো কয়েকটা বাসা বাড়ি আছে, ওগুলো আলো বাতি চলছে, ওগুলো দেখা যাচ্ছে। তো ওই জায়গাটা স্পেসটা পুরাই মিলিটারি আন্ডারে। তো আমরা এরকম বলতে স্টার্ট করে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 40 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে না, স্টোরি গুলো এত ভালো লাগছে না। আর দেখা যায় সব একসাথে হওয়ার কারণে মাঝখান দিয়ে অনেক গল্প গুজব হচ্ছে, তো ওইভাবে মানে ক্লিয়ারলি ফোকাসও করতে পারছি না স্টোরিতে। তো আমরা প্রতিদিন শোনা বন্ধ করে ডিসাইড করি যে সবাই সবার পার্সোনাল কোন এরকম এক্সপিরিয়েন্স থাকলে ওইটা শেয়ার করবো। তো আমার এক বন্ধু বলে, আমার একটা আছে এরকম এক্সপিরিয়েন্স, আমাদের তো বাসায় ফ্যামিলি প্রবলেম হয়েছে, অনেক ব্ল্যাক ম্যাজিক হয়েছে আমাদের সাথে, তো দেখা যায় ওটা ছুটানোর জন্য রোকেয়া করছে। তো আমরা বেশিরভাগ বন্ধুরা এই রোকেয়া ব্যাপারটা বুঝতাম না, জানতাম না রোকেয়া জিনিসটা কি। আমার এক বন্ধু জানতো এবং সে লাভ দিয়ে উঠে হঠাৎ করে যে আসলে তোর বাসায় রোকেয়া করা হয়েছে। তো তাহলে তো আসলে একটা রিয়েল স্টোরি, এটা কোনো ভুল ত্রুটি হওয়ার কথা না, কারণ যেহেতু তোর ফ্যামিলিও এখানে তোর ইনভলভ আছে। তা আমরা ওকে জিজ্ঞেস করি যে কেন, ব্যাপারটা কি রিয়েল কেন, রোকেয়া কি জিনিস। তো বলে যে রোকেয়া হলো ইসলামিক ওয়েতে জিন আসর করলে বা ব্ল্যাক ম্যাজিক করলে ওগুলো ছুটানোর যে পদ্ধতিটা, ওটাকে রোকেয়া বলে। তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে একটা রিয়েল ঘটনা আমাদের বন্ধুর সাথে ঘটেছে সেটা শুনবো, কিন্তু ও সেটা বলতে চায় না সহজে, কারণ ও বলে যে ওর ফ্যামিলিতে প্রবলেম হতে পারে এটা বললে। তা আমরা খুব জোরাজোরি করার পর সে বলে যে আচ্ছা, আমি যতটুকু পারি কম ডিটেলসে আমি স্টোরিটা বলবো। তো বলা শুরু করে যে এরকম রোকেয়া করা হয়েছে ওর, তখন ওকে দেখানো হয়েছে যে বাসা কোথায় এরকম তাবিজ কাগজ লুকানো ছিল, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক করতে যে আইটেম গুলো ইউজ করা হয় ওগুলো কোথায় লুকানো ছিল সেগুলো দেখায়। তারপর কোন জিন তাদের বাসায় ওদেরকে জ্বালাতনা করছিল সেটাও দেখায়। তো এগুলা বলার মাঝখানে হঠাৎ করে আপনার যে জঙ্গল ছিল ওই সোসাইটির বাইরে, যে মিলিটারি আন্ডারে যে জঙ্গলগুলো ছিল, খুব দূর, সেখান থেকে খুব দূর থেকে আপনার শেয়ালের ডাক, এবং একটা শেয়াল না, দেখা যায় 15-20টা শেয়াল একসাথে ডাকছে, এরকম একটা আওয়াজ শুনতে পাই খুব দূর থেকে। তো আপনার কয়েক সেকেন্ডের ভিতরেই আমরা বুঝতে পারছি যে শেয়ালের ডাকটা আরো জোরে, মানে ডাকটা আরো জোরে হচ্ছে, সাউন্ডটা বাড়তেছে আর এবং আরো কাছে আসতেছে আমাদের দিকে। তো আমরা একটু ভয় পাই,
ও কিন্তু স্টোরি বলতে আছে, কিন্তু একটা সময় এমন হয় আর কয়েক সেকেন্ড পর, ঘটনাটা খুব কম সময় হয়, আর কয়েক সেকেন্ড পর দেখা যাচ্ছে যে না, শেয়ালের ডাকটা একদম এবার অনেক জোরে হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যে একদম বাসার নিচ থেকে, মানে জাস্ট ওয়ালের বাইরেই বাসার নিচ থেকে আওয়াজটা আসতেছে। তো ওই দিন মেঘলা ছিল আকাশ রাত্রেবেলা, কিন্তু ক্লিয়ারলি সব দেখা যাচ্ছিল। এবং আপনার আমাদের বাসার যে মানে ওয়ালের বাইরে ফার্স্টের দিকে সামনে কিন্তু শুধু মাঠ ছিল খালি, ও পরের দিক থেকে একটু পরে গিয়ে জঙ্গলগুলা, গাছপালাগুলা। তো শেয়াল যদি এত সামনে এসে পড়ে তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো যে শেয়াল সব না দেখতে পারলে একটা দুটো তো দেখতে পারবো যে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমরা মাঠে কিছু দেখতে পারি, মাঠটা পুরো খালি ছিল। কিন্তু ঠিকই নিচ থেকে শেয়ালের ডাকগুলো শোনা যাচ্ছে, খুব অনেক জোরে শেয়ালের ডাক। কারণ 15-20টা শেয়াল যদি আপনার বাসার নিচ থেকে চিল্লাচিল্লি করে, চিৎকার করে, অবশ্যই সেটা খুব জোরে হবে। আমরা খুব ভয় পেয়ে যাই। ও আমার বন্ধু তো স্টোরি কন্টিনিউ করতে পারে না, মানে এমন মনে হচ্ছে যে ওকে কন্টিনিউ করতে দিচ্ছে না শেয়ালের ডাকগুলো। তো আমরা খুব ভয় পাই, এবং আমি আমার বন্ধু জিদান একসাথে আয়াতুল কুরসি পড়া শুরু করি। তখনও চিল্লাচিল্লি চলছে শেয়ালের, কিন্তু যেই আয়াতুল কুরসি আমরা পড়া শেষ হয়, সাথে সাথে শেয়ালের ডাকগুলো বন্ধ হয়ে যায়, পুরো পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়। এমন মনে হয় যে কিছুই হয়নি, এতক্ষণ কোন শেয়ালের ডাক, কোন শেয়ালে নিয়ে আসা করছে, কিচ্ছু হয়নি, এমন সাইলেন্ট হয়ে যায় পুরো এনভায়রনমেন্টটা। তো আমরা খুব ভয় পাই অবশ্যই, কারণ ও এমনি বলছিল যে বললে সমস্যা হতে পারে। তারপর বলার মাঝখানে এরকম কিছু একটা হয়ে গিয়েছে, তো আমরা তখন আর সাথে থাকি না, এসে বলি। তা রাসেল ভাই, আমি সেটাই এক্সপ্লেইন করতে পারছি না যে এমন একটা জিনিস কেন হলো। যদি শেয়ালের, বুঝতে পেরেছি যে আপনার খোলা মাঠ থাকার কারণে ভয়েস ইকো করে, ভয়েসটা আরো কোনো ভয়েস বা চিৎকার চেঁচানি হলে আরো জোরে আসে, দূর থেকে মনে হয় যে আরো কাছে জিনিসটা, কিন্তু আওয়াজটা অনেক দূরের থেকে আসতেছে, বাট মনে হচ্ছে যে অনেক কাছে। কিন্তু এমন একটা আওয়াজ যদি আপনার মনে হয় যে বাসার নিচে এসে পড়েছে, তাহলে তো অবশ্যই শেয়ালগুলো নাইলেও তো দেখা যাবে যে আপনার মাঠে আছে, বা গাছপালা থেকে বের হয়ে মাঠে এসেছে, এটা তো দেখা যাবে। বাট আমরা একটা শেয়ালও দেখি নেই সেদিন রাতে আশেপাশে, এবং প্রত্যেকটা শেয়ালের ডাকি আপনার আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। শেয়ালের ডাক আয়াতুল কুরসি পড়ার সাথে বন্ধ কেন হবে? ওরা তো ওদের মতো ডাকতেই হয়, হইতে পারে কোনো কারণে চিল্লাচিল্লি করছে যারা, তাদের, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সাথে সেটা বন্ধ হয়ে গেছে, আর কোনো একটা ফোটা ডাক আমরা আওয়াজ পাইনি ওর পরে। তো ঘটনাটা এক্সপ্লেন করতে পারিনি, আর আমার বন্ধুদের সাথেও কয়েকবার ডিসকাস করেছি এই ঘটনাটা নিয়ে, কিন্তু আমরা কেউ কোনো লজিক্যাল একটা এক্সপ্লেনেশন যে বের করতে পারবো সেটা পারিনি। এরপর আমাদের সাথে আর কোনো ঘটনাও ঘটেনি ওই দিন, সেদিন রাতের পর। আর আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে। এটাই আমার ঘটনা ছিল। আশা করি রাসেল ভাই, যদি ভালো লাগে আপনার, তাহলে book.com এটা শেয়ার করবেন সব লিসেনারদের সাথে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? book.com with Russell। রাসেল ভাইয়া, আমার নাম উম্মে সুমাইয়া। আপনি যেহেতু ভালোভাবেই থাকেন, আমি আর জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। আমি বাংলাদেশের নারায়ণগঞ্জে থাকি। এখন আমি নিউ ইয়র্কে অবস্থান করছি। আমি এবং আমার হাজবেন্ড অলওয়েজ আপনি শো শুনি। আগে ভূত FM শুনতাম, এখন book.com শুনি, অলওয়েজ শুনি। তো আজকে আমি চিন্তা করলাম একটা ঘটনা পাঠাই। তো এই ঘটনাটা হয়েছে আমার হাজবেন্ডের সাথে।
ওর গ্রামের বাড়ি হচ্ছে নবাবগঞ্জের দোহারে এবং ঘটনাটি দোহারেরই। ও ছোট থাকতে বাংলাদেশে একবার ঘুরতে গিয়েছিল। ওর দোহারে হচ্ছে ফুপুর বাড়ি। সো ও আমাকে যেভাবে বলছে আমি সেভাবে আপনাকে বলার চেষ্টা করছি। ওরা নাকি সন্ধ্যাকালীন একটা সময় সবাই মিলে, ওর ফ্রেন্ডরা মিলে বাড়ির বাইরে খেলছিল। বাড়িটার আশেপাশে অনেক অনেক গাছপালা ছিল এবং সামনে একটা ডোবা ছিল এবং একটা অনেক বড় হিজল গাছ ছিল। এবং বাড়ির যে বড়রা আছে, ফুপু এবং ওর মা হচ্ছে বাসায় সামনে বসে সবজি কাটছিল, কিছু একটা করছিল এবং ওরা খেলছিল। ও হঠাৎ করে দেখতে পায় যে আকাশের মধ্যে একটা আগুনের গোলার মতো, পাতিলের মধ্যে একটা আগুনের গোলা উড়ে উড়ে যাচ্ছে। ও এবং ওর ফ্রেন্ড ওটা ফলো করার পরে ওটা ওই ডোবাটার কাছে যায়, যে দেখে যে হিজল গাছটা ভাগ হয়ে যাচ্ছে। এটা দেখে ওরা খুব ভয় পায় এবং ওর মাকে ডাক দেয়, ফুপুদের ডাক দেয়। ওনারা তড়িঘড়ি করে আসার পরে দেখে যে ওই গাছটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং ওই পাতিলাটা ওটার মধ্যে ঢুকে যাচ্ছে এবং ঢুকে ওটা আস্তে আস্তে হয়ে গেল, পুরো মিশে গেল গাছটা, মানে যে কিছুই হয়নি এরকম একটা কিছু হলো। এই জিনিসটা সবাই দেখলো, সবাই দেখে তো খুব ভয় পেয়ে গেল। বাট এরপরে আর কিছুই হয়নি, এই জিনিসটা হয়েছে। এবং ও এটা আরো একবার দেখেছে, এটা ছিল খুব আগের ঘটনা এবং রিসেন্টলি ও দেখেছেন করোনার পরে। এটা আমাদের বিয়ের পরে, আমরা তখন দেশে ছিলাম, লকডাউনের মধ্যে ও এবং ওর ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিল একটা খোলা মাঠের মতো জায়গায়। তো ওইখানে ওরা সন্ধ্যাকালীন সময় আড্ডা দিচ্ছিল সবাই মিলে, ওর ফ্রেন্ডরা ছিল, ও ছিল। হঠাৎ করে দেখতে পায় যে আকাশের মধ্যে সেম ছোটকালে যে আগুনের পাতিলাটা দেখেছিল, ওই সেম আগুনের পাতিলাটা উড়ে উড়ে আসছে। ওরা ওটা দূর থেকে লক্ষ্য করে, কারণ এরকম জিনিস তো অনেক উজ্জ্বল জিনিসটা দেখা যাচ্ছে। ওটা দেখে বুঝতে পারে, ওর আগের কথাটা মনে পড়ে যায়। সো ওটা দেখলো যে ওর চোখের সামনে দিয়ে এটা ভেসে ভেসে গেল এবং ও এটা শুধু একা দেখে নাই, ওর ফ্রেন্ডরাও আশেপাশে ছিল, ওরাও দেখছে। আমি জানি না ঘটনাটা কতটুকু ভয়ানক, বাট খুবই অবাক করার মতো বিষয় যে একটা এত মোটা গাছ ভাগ হয়ে ওটার মধ্যে আগুনের পাতলা ঢুকে গেল। এটা খুবই অবাক করার বিষয়। আমার কাছে এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে পাঠাবো। থ্যাংক ইউ। Booth.com with Russell.
Spirit, be here with me. Get away. .com. Fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটি আজ হতে ঠিক 2 মাস আগের। আমার এক বন্ধু প্যারাসাইকোলজি নিয়ে গবেষণা করতে পছন্দ করে। সে বিভিন্ন ধরনের থিসিস পেপার, বিভিন্ন ধরনের প্যারাসাইকোলজিক্যাল বই পড়েছে, বিভিন্ন ঘটনা দেখেছে, শুনেছে। সে ভূত এফএমের একজন রেগুলার লিসেনারও বটে। কিন্তু সমস্যাটা হচ্ছে সে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে অনুভব করতে চায়, কেননা যা সে শুনেছে বা যা সে পড়েছে সে ততক্ষণ না বিশ্বাস করতে পারবে যতক্ষণ না তার সাথে সেটা ঘটবে। কিন্তু সে বাস্তবের সম্মুখীন হতে পারেনি। 3 বছর যাবৎ সে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে। তার অতি আগ্রহ দেখে হয়তো 2 মাস আগে তার সাথে এই ঘটনা ঘটে গেছে। আসলে আমরা যদি নেগেটিভ এনার্জির প্রতি আকৃষ্ট হই তবে তারা অবশ্যই আমাদেরকে খুঁজে নেবে। মূলত এই শিক্ষাটি আমি আমার এই বন্ধুর ইচ্ছে হতে পেয়েছি, এই ঘটনা হতে শিখেছি। তো আজ হতে ঠিক 2 মাস আগে আমার বন্ধু তার কলিগদের সাথে একটি জনবহুল পর্যটক কেন্দ্রে অবস্থান করে ঘুরবার জন্য। সেই পর্যটক কেন্দ্রের আশেপাশের একটি হোটেলে তারা অবস্থান করে। হোটেলের কোনো ভৌতিক ইতিহাস নেই, আমি আগেই বলে রাখছি। আমার বন্ধু একা ঘুমোতে পছন্দ করে, তাই সে ব্যক্তিগত একটি রুম নিয়ে নিল। ঘটনাটি ভ্রমণের 2য় দিন রাতের বেলা ঘটেছিল। ঘটনাটিতে বিশেষ কোনো বিষয় ছিল না, কিন্তু ভৌতিক ছিল। যেসব ঘটনা আমরা সচরাচর শুনে এসেছি সেসব বিষয়ই ঘটেছিল। কিন্তু একবার ভাবুন তো, যে সেই ঘটনাগুলো বাস্তবে আপনার সাথে ঘটছে, আপনি এটা শুনেছেন কিন্তু আপনার সাথে ঘটছে, তখন সেই সাধারণ ঘটনাও আপনার কাছে কেমন লাগবে? আমার বন্ধু যেভাবে বলেছিল আমি ঠিক একইভাবে এই ঘটনাটাকে বর্ণনা করছি। রাত তখন 2টা বাজে। আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। মনে হলো কেউ আমার হাতের উপর হাত রেখেছে। আমি যখন হাতটা উঠলাম তখন দেখলাম আমার হাতে একটা আঁচড়ের দাগ। কিন্তু আমার খুব ভালোভাবে মনে আছে যে আমার হাতে কোনো আঁচড়ের দাগ ছিল না। দাগটা খুব অদ্ভুত, মানে জায়গা থেকে রক্ত বের হচ্ছিল না, কিন্তু আমার হাতের মাংস অব্দি জায়গা কেটে গেছে। আমি উঠে বসলাম। আমি ব্যথাও অনুভব করছিলাম না। আমি উঠে বাথরুমে গেলাম। ধীরে ধীরে একটা শব্দ, মানে মনে হচ্ছে যে কেউ ধীরে ধীরে কথা বলতে বলতে আমার কানের কাছে চলে আসছে। ধীরে ধীরে আমার কাছে চলে আসছে। আমার কিছুটা ভয় করছিল, কিন্তু সাথে আমি খুব উৎসাহিত ছিলাম, কারণ আমি প্রথমবার অলৌকিক কিছুর সম্মুখীন হচ্ছিলাম। কিন্তু আমি জানি না যে আমি যে বিষয়টির সম্মুখীন হচ্ছি সেই বিষয়টি কতটা ভয়ানক। এরপর আমি পিছনে ফিরে দেখলাম যে আমার পিছনে কিছু আছে নাকি। দেখলাম যে কিছুই নেই। আমি রুম থেকে বের হলাম। বেরিয়ে দেখলাম রুমের মধ্যেও কোনো কিছু নেই, কিন্তু আমার বালিশ বিছানার উপরে ছিল না। আমার বালিশ ছিল আমার বিছানা থেকে প্রায় 10 মিটার দূরে পড়া। আমি একটু অবাক হলাম, হয়তো আমার রুমের মধ্যে কিছু একটা আছে, এমনটি আমি অনুভব করলাম। আমার কানের কাছে ফিসফিস শব্দ হওয়াটা বন্ধ হয়নি, সেটা আরো বাড়ছিল এবং প্রতি মুহূর্তে বাড়ছিল। আমি 1 গ্লাস পানি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বার ভান করলাম, যেন আমি ঘুমিয়ে পড়লে যে অলৌকিক বিষয়টি সেখানে অবস্থান করছিল আমি যেন সেই বিষয়টিকে দেখতে পারি সরাসরি। কিন্তু বিষয়টি উল্টো হয়ে দাঁড়ালো। শব্দটা এতটাই তীব্র হচ্ছিল যে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি হঠাৎ বেহুশ হয়ে গেলাম। যখন আমার হুঁশ এলো তখন আমি আবিষ্কার করলাম যে আমার আশেপাশে আমার কলিগরা অবস্থান করছে। তারা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তারা ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলেছে
রুমের দরজা খুলে দেখেছে যে আমি বেহুশ পড়ে আছি, কিন্তু শুধু বেহুশ পড়েছিলাম না, আমার গলায় লাল দাগ ছিল, যেন কেউ আমার গলা চেপে ধরেছিল। আমার হাতে কাটার চিহ্ন ছিল, নখের আঁচড় ছিল, আমার পায়ে ঘা হয়ে গেছিল। তারা আমার এই অবস্থা দেখে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করে আমায়। 16 ঘন্টা পর আমার হুঁশ ফিরেছিল। রাতের বেলা কি হয়েছে তার কোনো উত্তর আমার কাছে নেই। আমি কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করিনি, কিন্তু আমার কানের কাছে যে ফুসফুস করে কোনো কিছু বলা হচ্ছিল সেই বিষয়টি আমার কাছে স্পষ্ট হচ্ছিল। হয়তো কেউ বলার চেষ্টা করছিল, অতিরিক্ত জানার দরকার নেই। পরবর্তী 1 মাস সে ট্রমার মধ্যে ছিল এবং বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখছিল। দুঃস্বপ্নগুলো ছিল মূলত হুমকি। তারপর থেকে সে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করা বন্ধ করে দিয়েছে। গত 1 মাস যাবৎ সে সম্পূর্ণ সুস্থ এবং নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসছে। হতে পারে ঘটনাটি খুবই সাধারণ, তেমন কোনো ভৌতিক কিছু ছিল না, কারণ সেটা আপনাদের সাথে ঘটেনি, কিন্তু ঘটনাটি শিক্ষামূলক। অতিরিক্ত কোনো কিছু জানবার চেষ্টা করা বা অলৌকিক কিছু নিয়ে বেশি ঘাটাঘাটি করা ঠিক নয়। যতটুকু প্রয়োজন ততটুকু ভালো। তো রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আর কোনো ঘটনা যদি থেকে থাকে তবে অবশ্যই তা সংগ্রহ করে আমি আপনার সাথে শেয়ার করব। আর আমি মনে করি যে এই ঘটনা সবার জানা এজন্য উচিত, কেননা অনেকেই থেকে থাকে যারা এ ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে চায়, যা তাদের জন্য খুবই বিপজ্জনক। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগছে। এখন পর্যন্ত রাত অনেক হয়েছে, আপনাদের আর বেশিক্ষণ আটকে রাখবো না, কিন্তু আপনাদেরকে যেতে দিতেও ইচ্ছা করে না। সারা সপ্তাহ জুড়ে এই সময়টার জন্য অপেক্ষা করি। অনেকেই বলেন আমি কথা যেন কম বলি। আমার কথা যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একেবারে অপমান করে শেষ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এবং আমিও কন্ট্রোল করছি কত কম কথা বলা যায়। আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমার নাম মাসুদ শিকদার। আমার বাড়ি ঢাকা গাজীপুর কাপাসিয়ার একটি গ্রামে। গ্রামের নামটি বলছি না। তো রাসেল ভাই, ঘটনাটি ঘটে আমার গ্রামের এক ভাইয়ের সাথে। তো ও মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, বোবা ছিল, কথা বলতে পারতো না। তো একদিন আমরা মাচায় বসে আছিলাম সবাই মিলে। তো হঠাৎ করে ও রাস্তার একদিক থেকে দেখে আসছে। তো আমরা এরকম কিছু ভাবিনি। তো ও আমাদের মাচায় বসে, কিন্তু কোনো কিছু করছিল না, এক জায়গায় একদম বসেছিল, লড়ছিল না। তো 4-5 মিনিট বসে থাকার পর ও হঠাৎ করে চলে যাচ্ছিল। তো চলে গেল। তো আমরা এরকম কিছু ভাবিনি। তো এর প্রায় 1-2 দিন পর শুনতে পারি ওই ভাইটা নাকি খুবই অসুস্থ হয়ে গেল। কোনো কিছু খেলে বমি করে দিত, কোনো কিছুই খাচ্ছিল না। এক ধরনের রোগা হয়ে গেছিল, অনেক শুকিয়ে গেছিল। তো আমরা যাই ওই ভাইকে দেখতে, গিয়ে দেখি ওর পিঠে পুরো শরীরে কালো কালো কি দাগ হয়ে পুরো শরীর একদম কালো দাগে ভরে গেছিল। তো অনেক ডাক্তার দেখাইছিল, কিন্তু ডাক্তাররাও বুঝতে পারছিল না যে কি হয়েছে। আবার অনেক মানুষ বলছে যে মৌমাছি কামড়েছে,
কিন্তু ডাক্তাররা কিছুই বলতে পারছিল না। তো কোনো কিছু না দেখে মানে কোনো ডাক্তাররা কিছু করতে পারছিল না। তো ওনারা সিদ্ধান্ত নিল যে একটি কবিরাজ ডেকে দেখা যাক। তো আমাদের গ্রামে এক কবিরাজ ছিল, তো উনি আসার পর দেখে, তো দেখার পরে যেটা বলে রাসেল ভাই, আমরা যেই দিন বললাম আমাদের মাথায় বসেছিল 4-5 মিনিট। তো ওইখান থেকে যাওয়ার একটা রাস্তা পরে ওদের বাড়িতে, তো রাস্তাটার বিবরণ দেই কিছুটা। তো রাস্তার মাথা থেকে কিছুক্ষণ গেলেই ডান পাশে একটি বাঁশঝাড় আর বাম পাশে একটি বাঁশঝাড়। তো এর প্রায় 20 পা হাঁটলে সামনে একটা বট গাছ ছিল, আর বট গাছ থেকে আর 50 মিটার দূরে একটি কবরস্থান ছিল। আর কবরস্থানটি ছিল হচ্ছে হাতের বাঁ পাশে, আর ডান পাশে ছিল ধান ক্ষেত। তো কবিরাজ বলল যে ওই ধান গাছের মানে হচ্ছে কবরখানার কাছ দিয়ে যাচ্ছিল, তো ওইখানে একটি দুষ্ট জিন বসেছিল। তো ওকে দেখে জিনটি ওকে ক্ষেতের মধ্যে 2-3 বার আছাড় মারছিল। তো এভাবে লোকজনের মুখে শোনা যায় যে যারা প্রতিবন্ধী মানসিক ভাবে তাদের শরীরে একটু শক্তি বেশি হয়। তো কবিরাজ বলল ওর শরীরে শক্তি বেশি ছিল বলে ও বেঁচে আছে এখনো, নয়তো ওইখানে জিনটি ওকে মেরে ফেলতো। তো এভাবে কবিরাজ বলে পানি পড়া দিয়ে ঝাড়ফুঁক করে চলে গেল। তো এরপরেও কিন্তু রাসেল ভাই ঠিক হচ্ছিল না। তো ডাক্তার দেখাচ্ছিল, হাসপাতাল নিয়ে গেছিল, মানে অনেক রোগা হয়ে গেছিল, প্রায় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। তো হঠাৎ একদিন আমরা শুনতে পারি যে ওই ভাইটি হাসপাতালে মারা গেছে। তো রাসেল ভাই এটা যে কিভাবে হলো, কিভাবে মারা গেল, এটা কিছুই জানতে পারছি না, মানে ডাক্তাররাও বলতে পারিনি। আবার কবিরাজ বলেছিল যে ওইখানে জিন এভাবে আর কি খেতে আছাড় মারছিল। তো এটা প্যারানর্মাল নাকি প্যারানর্মাল না রাসেল ভাই সেটা বলতে পারি না। আর আমি ভূত এফএনএফ শুনতাম অনেক আগে থেকে, আমার বাবা শুনতো, কিন্তু ভূত.com বের হওয়ার পরে আমার বাবা শুনে না, আমি শুনি। তো রাসেল ভাই ভূত.com আর ভূত এফএনএফ এটাই আমার সর্বপ্রথম ঘটনা, আগে পরে কখনো কাউকে কোনো ঘটনা পাঠাই নাই। তো রাসেল ভাই এটাই আমার প্রথম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে সিলেক্ট করবেন। আমার কাছে আরো একটা ঘটনা আছে, এটা সিলেক্ট হলে আমি ওইটাও পাঠাবো। তো এখানে আমার ঘটনা শেষ হলো। বাই। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি আপনার সাথে। আশা করছি আপনারা সবাই এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন এবং এই জন্যই সাহস পাই সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর এইভাবে সাথে থাকলে সামনের দিকে আরো অনেকটা পথ এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। না, পরবর্তী ঘটনায় যেতে পারছি না, আসলে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো বিদায় নেব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কথা বেশি বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব কথা কম বলার, এবং কথা কম বলাই উচিত আসলে। যাই হোক, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।